প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর আহমেদ ভূঁইয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই নিশ্চয়ই অবগত আছো যে দিন যতই অতিবাহিত হচ্ছে বাংলাদেশে করোনা পরিস্থিতি ততই ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অসংখ্য মানুষ। রাষ্ট্রের নীতি নির্ধারক থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই এই করোনার করাল গাছ থেকে রক্ষা পাচ্ছে না। এমত অবস্থায় আমাদেরকে পূর্বের তুলনায় আরও বেশি সচেতন হতে হবে এবং যার যার ধর্মমতে সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করতে হবে, যেন সৃষ্টিকর্তা আমাদেরকে এই করোনা মহামারী থেকে হেফাজত দান করে। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা বাংলাদেশের যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকৃতি ও প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা জানো এটি একটি বড় চ্যাপ্টার, সেজন্য প্রথম অংশ 3-1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 3-2 অংশে যৌথ মূলধনী কোম্পানির গঠন ও প্রয়োজনীয় দলিল। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের এই অংশে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা জানি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির দুটি গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। তার মধ্যে অন্যতম স্মারকলিপি, সংঘ স্মারক অথবা পরিমেল বন্ধ, আমরা যেই নামে অভিহিত করি না কেন সেটির সংজ্ঞা বা সেটি বলতে কি বোঝায়। স্মারকলিপি, সংঘ স্মারক, পরিমেল বন্ধের বিষয়বস্তু বা ধারাসমূহ। স্মারকলিপির, সংঘ স্মারক বা পরিমেল বন্ধের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে আলোচনা করব। তারপর যৌথ মূলধনী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল পরিমেল নিয়মাবলী বা যেটাকে আমরা সংঘবিধি বলতে পারি সেটি সম্পর্কে আলোচনা করব। পরিমেল নিয়মাবলী বা সংঘবিধির কি কি বিষয় রয়েছে বা কি কি ধারা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি প্রায়শই পরীক্ষায় এসে থাকে, স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য নির্ণয় করব। বিবরণপত্র বা প্রসপেক্টাস বলতে কি বোঝায় সেটি আলোচনা করব। বিবরণপত্র বা প্রসপেক্টাসের বিষয়বস্তু নিয়ে কথা বলবো এবং সবশেষে কোম্পানির নিবন্ধনপত্র, ন্যূনতম মূলধন ও কার্যারম্ভ পত্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। শুরুতেই স্মারকলিপি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটি উদাহরণের মাধ্যমে স্মারকলিপি কি সেটি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু খেয়াল করবে। উদ্ভাবন লিমিটেড একটি অর্গানিক খাবার পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। জৈব সার দ্বারা উৎপাদিত শাকসবজি
ও প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ মাংস রাজধানী ঢাকায় সরবরাহ করার নিমিত্তে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ফার্মগেটে এদের হেড অফিস হলেও কৃষি খামার ও বাগান রাজশাহী রাজাবাজারে। প্রতিদিন ঢাকার বাজারে শাকসবজি, ডেইরি ফার্মের দুধ, মাছ ও মাংস নিয়ে আসা হয়। ঢাকার বাসিন্দাদের ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইডের মতো বিষ মিশানো খাবার থেকে বাঁচাতে তাদের এই প্রচেষ্টা। তারা 10 বন্ধু সমভাবে 10 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাই তাদের দায়ও সমান সমান। আচ্ছা, এখন আমরা দেখি উপরের ঘটনাটিতে উদ্ভাবন লিমিটেড কোম্পানির সমস্ত তথ্যাদি, যেমন ঠিকানা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানির ঠিকানা, কোম্পানি কোথায়, হেড অফিস কোথায় আছে, এবং সেটার কৃষি খামার, কোম্পানিটির কৃষি খামার ও বাগান কোথায় আছে, ঠিকানা, উদ্দেশ্য, কোম্পানিটির মূলত কোন উদ্দেশ্যে কাজ করে, কার্য পরিধি, কতটুকু আওতা নিয়ে কাজ করে, ক্ষমতা সীমা ও দায়, কতটুকু ক্ষমতা রয়েছে এবং কি পরিমাণ দায় ইত্যাদি বর্ণিত আছে। এটি উদ্ভাবন লিমিটেডের কোম্পানির মূল দলিল, যাকে স্মারকলিপি বা পরিমেল বন্ধ বলা হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এই যে উদ্ভাবন লিমিটেড, এই যে কোম্পানিটি সম্পর্কে আমরা যে যে তথ্যগুলো জানলাম, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কি উৎপাদন করে, এটির হেড অফিস কোথায়, আঞ্চলিক অফিস কোথায়, এবং এটির মূলধন কত এবং দায় কেমন, সব কিছু আমরা আমরা এই উদাহরণ থেকে জানতে পেরেছি। তাহলে বোঝা গেল যেই দলিল থেকে আমরা একটা কোম্পানির নাম থেকে শুরু করে অবস্থান, ঠিকানা, উদ্দেশ্য, কার্যপরিধি, মূলধন, দায় সব কিছু যে দলিল থেকে জানতে পারবো, সেটাকে আমরা বলবো হচ্ছে স্মারকলিপি, পরিমেল বন্ধ অথবা সংঘ স্মারক। আশা করছি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছ। এটিকে একটি কোম্পানির মূল দলিল বলা হয়, মূল দলিল, সনদ অথবা সংবিধান বলা হয়, যাতে কোম্পানির মূল বিষয়াবলী, একটু আগে আলোচনা করেছিলাম, উদ্দেশ্য, কার্যপরিধি, ক্ষমতার সীমা নির্দেশ করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা দ্বারা কোম্পানির সাথে কোম্পানির শেয়ার হোল্ডার এবং তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক নির্ধারিত হয়। মোরওয়াইজ এটাকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন দেখে নিব হচ্ছে স্মারকলিপি বা পরিমেল নিয়মাবলীর কিছু ধারা সম্পর্কে। কি কি ধারা রয়েছে? 1994 সালের কোম্পানি আইনে বিভিন্ন ধরনের কোম্পানির জন্য বিভিন্ন ভাবে স্মারকলিপির ধারা বা বর্ণিত হয়েছে, কিন্তু আমরা আজকের আলোচনায় শুধুমাত্র শেয়ার দ্বারা সীমাবদ্ধ প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির কি কি স্মারকলিপি বা পরিমেল বন্ধের কি কি বিষয়বস্তু বা ধারা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক স্মারকলিপি বা পরিমেল বন্ধের কি কি ধারা রয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে নাম ধারা বা নেম ক্লজ আমরা বলতে পারি। অবস্থান ও ঠিকানা ধারা। উদ্দেশ্য ধারা অর্থাৎ অবজেক্ট ক্লজ। মূলধন ধারা, দায় ধারা এবং সবশেষে হচ্ছে সম্মতি ধারা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি স্মারকলিপি বা পরিমেল বন্ধের 6টি ধারা রয়েছে। চলো আমরা এখন এই ধারাগুলো একটু বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমেই রয়েছে নাম ধারা। তোমরা
না, নাম ধারা দেখেই বুঝতে পারছো যে এইখানে এই ধারার মধ্যে কোম্পানির প্রস্তাবিত নাম লেখা থাকে, অর্থাৎ পাবলিক লিমিটেড অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করার ক্ষেত্রেই একটি নাম নির্বাচন করা হয়ে থাকবে। সেটি হচ্ছে স্মারকলিপির নামধারার প্রথম অংশে লিপিবদ্ধ থাকবে। সীমিত দায়সম্পন্ন কোম্পানি হওয়ার কারণে এর নামের শেষে অবশ্যই সীমিত বা লিমিটেড শব্দটি উল্লেখ থাকতে হয়, যেটি আমরা আমাদের পূর্বের ক্লাসে আলোচনা সেটা সম্পর্কে জেনেছি। আচ্ছা, কোম্পানি আইনের 11 ধারা মতে নাম চূড়ান্তকরণের বেলায় নিম্নোক্ত শর্তসমূহ বিবেচনা করতে হবে, অর্থাৎ যেন তেনভাবে বা ইচ্ছে করলে যে কোনো নাম একটি কোম্পানির প্রবর্তকগণ রাখতে পারবে না। সেজন্য তাকে কিছু বিষয় অবশ্যই বিবেচনায় নিতে হবে। সেই বিষয়গুলো কি কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমত, আগে থেকে চালু বা কর্মরত কোনো কোম্পানির নাম রাখা যাবে না, অর্থাৎ এই কোম্পানিটি শুরু হওয়ার আগে যদি কোনো কোম্পানি বা কোনো প্রবর্তকরা নামটি অলরেডি সেটি যদি চালু থাকে, তাহলে সেই নামটি নতুন করে আর রাখা যাবে না। দ্বিতীয়ত, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে এমন নাম রাখা যাবে না, অর্থাৎ সরকার যদি কোনো নামকে নিষিদ্ধ করে রাখে, সেটা যদি হয় কোনো বিদ্বেষপূর্ণ অথবা সাম্প্রদায়িক বা ধর্মীয় উস্কানিমূলক এরকম কোনো নাম রাখা যাবে না। এবং সর্বশেষে, রাষ্ট্রপ্রধান, জাতিসংঘ, কোনো জোট বা এর কোনো অঙ্গ সংস্থার নামের সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয় এমন কোনো নাম রাখা যাবে না। তো তোমরা নিশ্চয়ই নামধারা সম্পর্কে ক্লিয়ার হয়েছ। অবস্থান, সেকেন্ড ওয়ান, অবস্থান ও ঠিকানা দ্বারা। আমরা আমাদের প্রথম যে আমরা উদাহরণটি দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে যে কোম্পানিটির কথা আমরা আলোচনা করেছিলাম, সেখানে ওই কোম্পানিটির অবস্থান এবং তাদের ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ ছিল। তাহলে বোঝাই যাচ্ছে যে স্মারকলিপির অবস্থান ও ঠিকানা দ্বারায় একটি কোম্পানির নিবন্ধিত প্রধান কার্যালয় কোথায় এবং আঞ্চলিক অথবা শাখা কার্যালয় কোথায় সেটি সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে। 3 নাম্বার হচ্ছে উদ্দেশ্য দ্বারা। এটি যৌথ মূলধনী কোম্পানির স্মারকলিপির একটি অন্যতম ধারা। এই ধারায় কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দিষ্ট করা হয়। কার্যক্ষমতার সীমা বলতে বোঝানো হচ্ছে যে ভবিষ্যতে কোম্পানি যে সকল কর্মকাণ্ড বা ব্যবসায় জড়িত হতে পারবে তার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকে। কেননা উদ্দেশ্য ধারা উল্লেখ করা হয়নি এমন কোনো কাজ কোম্পানি করতে পারবে না। তাহলে বুঝতে পারছো যে এটা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা কোম্পানি গঠন করার পূর্বেই তার উদ্দেশ্য, তার কার্যক্ষমতা আগে থেকে নির্ধারণ করা থাকে। এর বাইরে কোনো কার্যক্রম কোম্পানি চালাতে পারবে না। আর সেটি যদি করতে হয় তাহলে অবশ্যই বিভিন্ন আইনানুগ বিষয় অবলম্বন করে কোম্পানির স্মারকলিপি পরিবর্তন করতে হবে। মূলধন ধারা। এই ধারায় কোম্পানির প্রস্তাবিত মোট মূলধন বা অনুমোদিত মূলধনের পরিমাণ কত হবে সেটি উল্লেখ থাকে। অর্থাৎ আমরা জানি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করার সময়ই কত মোট কত মূলধন নিয়ে বা অনুমোদিত কত মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করবে সেটি উল্লেখ থাকে। এবং যদি সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে বাজারে কতগুলো শেয়ার ছাড়বে এবং প্রত্যেক শেয়ারের আঙ্কিক মূল্য কত হবে সেটি আগে থেকে নির্দিষ্ট করা থাকে। আর কোম্পানির মূলধন ধারায় স্মারকলিপির মূলধন ধারায় সেই বিষয়গুলো মোট মূলধনের পরিমাণ, শেয়ারের ধরন ও সংখ্যা, প্রতিটি শেয়ার মূল্য, এই বিষয়গুলো অত্যন্ত
স্পষ্টভাবে উল্লেখ থাকে। দায় ধারা বা লায়াবিলিটি কজ, আমরা জানি হচ্ছে কোম্পানির দায় তার শেয়ার মালিকদের প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ হতে পারে অথবা শেয়ারের আংকিক মূল্য দ্বারা সীমাবদ্ধ হতে পারে। এই অংশে দায় ধারার মধ্যে একটি কোম্পানির শেয়ার মালিকদের দায় কি শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ নাকি প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ এখানে উল্লেখ থাকে। এবং সর্বশেষ হচ্ছে সম্মতি দ্বারা। উপরোক্ত সকল বিষয়াদি নিশ্চিত হওয়ার পরে যখন কোম্পানির প্রবর্তকগণ এই মর্মে সম্মতি প্রকাশ করেন যে তারা একটি কোম্পানি গঠন করবে, তখন প্রত্যেক সদস্যগণ একটি নির্দিষ্ট স্ট্যাম্পে বা দলিলে স্বাক্ষর প্রদান করেন এবং কোম্পানি সংগঠন গঠন করার ক্ষেত্রে সম্মতি প্রদান করেন। এটিকে বলবো হচ্ছে আমরা সম্মতি ধারা। অর্থাৎ এখানে এটি প্রত্যেক স্মারকলিপির শেষ অংশে প্রবর্তকগণ বা পরিচালকগণ একটি সাক্ষীর সামনে নির্দিষ্ট শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি, যেটাকে আমরা বলি হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার, যেটি পরিচালকরা ক্রয় করে থাকে এবং স্মারকলিপির বর্ণিত সমস্ত বিষয়ে সম্মতি দিয়ে থাকে ঘোষণা দেয়, তাকে আমরা বলবো হচ্ছে সম্মতি দ্বারা। তো এই তো গেল হচ্ছে স্মারকলিপি পরিবেল বন্ধ বা সংঘ স্মারকে 6টি ধারা। চলো এখন আমরা কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ দলিল, যেটিকে আমরা বলবো হচ্ছে পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি কি, সেটি সম্পর্কে ধারণা নিয়ে নেই। ইংরেজি থেকে যেটিকে বলা হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হলো পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি। এই দলিলে কোম্পানির দৈনন্দিন অভ্যন্তরীণ পরিচালনার নিয়মাবলী লিপিবদ্ধ থাকে। একটু আগে তোমরা খেয়াল করেছ যে সংঘ স্মারকে কোম্পানির উদ্দেশ্য, কার্যপরিধি এগুলো লিপিবদ্ধ থাকে, কিন্তু পরিমেল নিয়মাবলীতে কোম্পানি প্রত্যেক দিন কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো লিপিবদ্ধ থাকে। স্মারকলিপিতে কোম্পানির উদ্দেশ্যসমূহ লিপিবদ্ধ থাকে, কিন্তু এসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা নির্দেশ করা হয় পরিমেল নিয়মাবলীর মাধ্যমে। যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলী তৈরি করতে না পারে, তাহলে 1994 সালের কোম্পানি আইনের 18 ধারা অনুযায়ী কোম্পানি আইনের তফসিল 1-কে পরিমেল নিয়মাবলী হিসাবে গ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোম্পানির পরিমেল নিয়মাবলী যদি একটি কোম্পানি তৈরি করতে না পারে, তাহলে সেখানে কোম্পানি আইনের 18 ধারা অনুযায়ী তফসিল 1 অথবা টেবিল এ কে একটি কোম্পানি পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করতে পারবে। আশা করছি এগুলো তোমরা আগে থেকেই জানো, যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটে কোম্পানি সংগঠন একটি চ্যাপ্টার ছিল। চলো এখন আমরা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তুগুলো সম্পর্কে ধারণা নিয়ে নেই। প্রথম হচ্ছে দৈনন্দিন কার্য পরিচালনা। একটি প্রতিষ্ঠান কিভাবে চলবে, প্রাত্যহিক কাজগুলো কিভাবে সম্পন্ন করা হবে, সেই সম্পর্কিত বিষয়গুলো পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। সেকেন্ড ওয়ান, পরিচালক সংক্রান্ত
নিয়মাবলী। আমরা জানি হচ্ছে পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে কোম্পানির পরিচালক নিয়োজিত হয়। সেই পরিচালকরা কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন বা নিয়োগ লাভ করবেন সেই সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি পরিমাণ নিয়মাবলীতে অন্তর্ভুক্ত থাকে। পরিচালক নিয়োগ পদ্ধতি: প্রত্যেক পরিচালকের নাম, ঠিকানা, পেশা, যোগ্যতা সূচক, শেয়ার সংখ্যা। অর্থাৎ কোনো কোম্পানির পরিচালক হতে হলে অবশ্যই তাকে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে। সেটি কতটি শেয়ার ক্রয় করবে সেটি উল্লেখ থাকবে। পরিচালকদের মোট সংখ্যা উল্লেখ থাকবে। পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ থাকবে। পরিচালকদের ক্ষমতা ও অধিকার, পরিচালকদের অবসর গ্রহণ এবং কি কি উপায়ে বা কি কি কারণে পরিচালকদেরকে অপসারণ করা যাবে সেই বিষয়গুলো এখানে পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ থাকবে। তারপরে হচ্ছে মূলধন সংক্রান্ত নিয়মাবলী। মূলধন সংক্রান্ত নিয়মাবলীর মধ্যে রয়েছে একটি কোম্পানি মোট কত মূলধন নিয়ে প্রতিষ্ঠা লাভ করবে বা ব্যবসায় আরম্ভ করবে সেটি। মূলধনের শ্রেণীবিভাগ: মূলধন কি স্বল্প মেয়াদী হবে নাকি মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী হবে সেটি উল্লেখ থাকবে। মূলধন পরিবর্তনের কি কি নিয়ম রয়েছে সেটি উল্লেখ থাকবে এবং সর্বনিম্ন মূলধনের পরিমাণ কত হবে সেটিও পরিমাণ নিয়মাবলীতে মূলধন অংশে লিপিবদ্ধ থাকবে। সভা সংক্রান্ত নিয়মাবলী: আমরা জানি একটি কোম্পানিতে বিভিন্ন ধরনের সভা আহ্বান করতে হয়। সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা, তারপরে বার্ষিক সাধারণ সভা, জরুরি সভা, এই সংক্রান্ত সভাগুলো সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি পরিমাণ নিয়মাবলীতে অন্তর্ভুক্ত থাকে। যেমন হচ্ছে সভা আহ্বান করা, সভা পরিচালনা করা, সভার বিবরণী সংক্রান্ত নিয়ম, প্রক্সি সংক্রান্ত নিয়ম, কোরাম সংক্রান্ত নিয়ম, জরুরি সভা সংক্রান্ত নিয়ম এবং সবার মধ্যে ভোট গ্রহণ কিভাবে হবে সেটি উল্লেখ থাকবে। ঋণ সংক্রান্ত নিয়মাবলী: এই অংশে কোনো কোম্পানি যদি মূলধনের ঘাটতি হয় বা পর্যাপ্ত মূলধন সংগ্রহে ব্যর্থ হয় তাহলে কিভাবে বাজার থেকে বা কিভাবে ঋণ সংগ্রহ করবে সেটির পদ্ধতি, সর্বোচ্চ পরিমাণ কতটুকু ঋণ গ্রহণ করতে পারবে সেটি এবং সিঙ্কিং ফান্ড যেটাকে আমরা বলি বা প্রতিপূরক তহবিল কিভাবে গঠিত হবে সেটি সংক্রান্ত বিষয় পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ থাকবে। বিলোপ সাধন সংক্রান্ত নিয়মাবলী: আমরা যদিও জানি যে কোম্পানি একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান, এটি একবার প্রতিষ্ঠিত হলে চলমান থাকে, তদুপরিও কিছু বিশেষ বিশেষ কারণে আদালতের মাধ্যমে কোম্পানি বিলোপ সাধিত হতে পারে। আর সেই বিলোপ সাধন সম্পর্কিত যাবতীয় নিয়মাবলী কোম্পানির পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ থাকবে। বিলোপ সাধন পদ্ধতি: বিলোপ সাধনের ক্ষেত্রে সম্পত্তির বন্টন হবে কিভাবে বা হস্তান্তর হবে কিভাবে, বিলোপ সাধনের ক্ষেত্রে তৃতীয় পক্ষের দায় কিভাবে পরিশোধ সংক্রান্ত যাবতীয় বিবরণী উল্লেখ থাকবে। এছাড়াও শেয়ার মালিকানা সংক্রান্ত বিষয়াবলী, শেয়ার সংক্রান্ত বিষয়াবলী, কোম্পানির অন্যান্য কর্মকর্তা বা প্রতিষ্ঠানের অন্যান্য যে নিয়োগগুলো আছে, তারপরে কোম্পানির হিসাব রক্ষণ ও নিরীক্ষা সম্পর্কিত বিষয়, লভ্যাংশ প্রদান সংক্রান্ত বিষয়গুলি, এই বিষয়গুলো কোম্পানির পরিমাণ নিয়মাবলীতে অন্তর্ভুক্ত থাকবে। আশা করছি তোমরা কোম্পানির পরিমাণ নিয়মাবলীর বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছ। চলো এখন আমরা স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো একটু দেখে নিই। ইতোমধ্যে আমাদের আলোচনায় স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলীর সম্পর্কে অনেক বিষয় তোমাদের পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব আরও কি কি বিষয়ে স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলীর মধ্যে পার্থক্য
নিরূপণ করা যায়। প্রথমত, সংজ্ঞাগত পার্থক্য। স্মারকলিপি যে দলিলে যৌথমূল্যী কারবারের নাম, কার্যক্ষেত্র, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, সদস্যদের দায় প্রকৃতি বিষয়াবলী লিপিবদ্ধ থাকে তাকে স্মারকলিপি বলে। পরিমেল নিয়মাবলী অপরপক্ষে যে দলিলে যৌথ মূলধনী কারবারের অভ্যন্তরীণ কার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ থাকে তাকে পরিমেল নিয়মাবলী বলে। অর্থাৎ একটি কোম্পানি ভিতরগত অভ্যন্তরীণভাবে কিভাবে পরিচালিত হবে সেটি পরিমেল নিয়মাবলীতে অন্তর্ভুক্ত থাকে। সেকেন্ড ওয়ান, মর্যাদা। স্মারকলিপি কোম্পানির মুখ্য দলিল। এটি হচ্ছে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। অপরপক্ষে পরিমেল নিয়মাবলী কোম্পানির গৌণ দলিল বা সহায়ক দলিল। সম্পর্ক: স্মারকলিপির দ্বারা বহির্বিশ্বের স্মারকলিপির দ্বারা বহির্বিশ্বের সাথে কোম্পানির সম্পর্ক নির্ধারিত হয়। অপরপক্ষে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয় পরিমেল নিয়মাবলীর মাধ্যমে সম্পাদিত হয়। বিষয়বস্তু: স্মারকলিপিতে কোম্পানির যাবতীয় বিষয়বস্তু সাধারণভাবে উল্লেখ থাকে। পরিমেল নিয়মাবলীতে কোম্পানির যাবতীয় বিষয়বস্তু বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। অপরিহার্যতা: অপরিহার্যতা: সব ধরনের কোম্পানির জন্য স্মারকলিপি অপরিহার্য। সব ধরনের কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলী অপরিহার্য নয়। নিবন্ধন: স্মারকলিপির নিবন্ধন সকল ক্ষেত্রে বাধ্যতামূলক, কিন্তু পরিমেল নিয়মাবলীর নিবন্ধন সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে স্মারকলিপি অবশ্যই নিবন্ধিত করতে হবে, কিন্তু পরিমেল নিয়মাবলী নিবন্ধন না করলেও টেবিল 1-কে পরিমেল নিয়মাবলী হিসেবে চালিয়ে দেওয়া যাবে। পরিবর্তন: স্মারকলিপি সহজেই পরিবর্তন করা যায় না। অর্থাৎ কোম্পানি যেহেতু একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান, স্মারকলিপিকে পরিবর্তন করতে হলে অবশ্যই কোম্পানির বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে পরিবর্তন করতে হবে। অপরপক্ষে পরিমেল নিয়মাবলী অতি সহজেই পরিবর্তন করা যায়। রচনা ভিত্তি: স্মারকলিপি কোম্পানি আইন অনুসারে রচিত হয়। অপরপক্ষে পরিমেল নিয়মাবলী কোম্পানি আইন ও স্মারকলিপি অনুসারে রচিত হয়। অর্থাৎ স্মারকলিপি শুধুমাত্র কোম্পানি আইন দ্বারা রচিত হয়, কিন্তু পরিমেল নিয়মাবলী রচিত হতে হলে কোম্পানি আইনও এবং সাথে সাথে স্মারকলিপিও অনুসরণ করতে হবে। নিয়ন্ত্রণ: স্মারকলিপি কোম্পানি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরিমেল নিয়মাবলী কোম্পানি আইন ও স্মারকলিপি উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে স্মারকলিপির কোনো বিকল্প নেই। অর্থাৎ স্মারকলিপি ছাড়া কোম্পানি গঠন করা কল্পনা করা যায় না। অপরপক্ষে পরিমেল নিয়মাবলী ছাড়াও একটি কোম্পানি সংগঠন গঠন করা যায়। তাহলে তোমরা অবশ্যই স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছ। চলো আমরা এখন কোম্পানির সংগঠনের মূল দুইটি দলিল
ব্যতিরেকে আরও কি কি বিষয় কোম্পানির সংগঠন গঠন করার জন্য প্রয়োজন হয় সেগুলি সম্পর্কে একটু ধারণা লাভ করে নেই। প্রথমত হচ্ছে বিবরণপত্র বা প্রসপেক্টাস। বিবরণপত্র হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্য নিয়ে জনগণকে কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে যে প্রচারপত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে কোম্পানির বিবরণপত্র বলে। আচ্ছা, 1994 সালে কোম্পানি আইনের 142-এর 1 ধারা অনুযায়ী যে দলিল দ্বারা জনগণের নিকট শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয়ের প্রস্তাব পেশ করা হয় তাকে বিবরণপত্র বা প্রসপেক্টাস বলে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বাজারে শেয়ার অথবা ঋণপত্র ক্রয়ের আহ্বান করে থাকে। সেই শেয়ার এবং ঋণপত্র ক্রয় করার জন্য যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে থাকে তাকে বলা হচ্ছে বিবরণপত্র। আর এই বিবরণপত্রের উদ্দেশ্য হলো জনসাধারণকে কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি সম্পর্কে অবহিত করা, অর্থাৎ একটি কোম্পানি প্রতিষ্ঠিত হলে সেটি মানুষকে সেটি বা জনগণকে অবহিত করা। দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপক ও পরিচালকদের নাম প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি আস্থা সৃষ্টি করা এবং বিনিয়োগে উৎসাহ প্রদান করা। চলো দেখে নেওয়া যাক বিবরণপত্রের বিষয়বস্তু বা আলোচ্য বিষয়সমূহ কি কি, অর্থাৎ বিবরণপত্রে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে। প্রথমত কোম্পানির নাম, কোম্পানির নিবন্ধিত অফিসের ঠিকানা, কোম্পানির উদ্দেশ্যাবলীর বর্ণনা, স্মারকলিপিতে স্বাক্ষরকারীগণের নাম, ঠিকানা, পেশা, তাদের যোগ্যতাসূচক শেয়ারের পরিমাণ, কোম্পানির স্মারকলিপির সংক্ষিপ্ত বর্ণনা লেখা থাকে, কোম্পানির পরিমেল নিয়মাবলীর সংক্ষিপ্ত বর্ণনা লেখা থাকে, পরিচালক মণ্ডলী, ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর ব্যবস্থাপকদের নাম, ঠিকানা, পারিশ্রমিক ও নিয়োগ পদ্ধতি কি হবে সেটি উল্লেখ থাকে, কোম্পানিতে পরিচালকদের স্বার্থ উল্লেখ থাকে, প্রবর্তকগণ বা কোম্পানির উদ্যোক্তাদের নাম, ঠিকানা, দেওয়া অর্থের পরিমাণ ও তাদেরকে দেওয়া প্রদত্ত সুবিধা, কোম্পানির মোট অনুমোদিত মূলধনের পরিমাণ, মূলধনের শ্রেণীবিভাগ ও প্রত্যেক প্রকার মূলধনের পরিমাণ উল্লেখ থাকে, শেয়ারের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের শেয়ার রয়েছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, এই বিষয়গুলো উল্লেখ থাকে, প্রত্যেক প্রকার শেয়ারের মোট পরিমাণ এবং এদের আংকিক মূল্য, এবং সর্বশেষে ব্যাংকার, দালাল, সলিসিটর, আইন উপদেষ্টা ও অডিটরদের নাম ও বর্ণনা। এই বিষয়গুলো মূলত একটি কোম্পানির বিবরণপত্র বা প্রসপেক্টাসে উল্লেখ থাকে। নিবন্ধনপত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন দেখে নিই কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ দলিল বা ডকুমেন্টস, কোম্পানির নিবন্ধনপত্র সম্পর্কে। তো আমরা আগে থেকেই জানি যে কোম্পানি একটি আইনশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী বলা হয়েছে যে সীমাহীন বা সীমাবদ্ধ যে কোনো কোম্পানিকে ব্যবসায়ের কাজ শুরু করার জন্য নিবন্ধকের নিকট হতে নিবন্ধনপত্র সংগ্রহ করতে হয়। আর এই নিবন্ধনপত্র পেতে হলে
কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাদের কিছু আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয়। অর্থাৎ কোম্পানি গঠনের শুরুতেই যে আবেদনপত্র, নিবন্ধন অফিসে যে আবেদনপত্র করা হয়, সেখানে বিভিন্ন প্রকার দলিলপত্র, স্ট্যাম্প ফি, সরকারি ট্রেজারি চালান ফি ইত্যাদি সংযুক্ত করে নিবন্ধকের নিকট জমা দিতে হয়। এই নিবন্ধক যদি উক্ত দলিলপত্র সবকিছু পেয়ে যদি সন্তুষ্ট হয়, তাহলে তিনি নিবন্ধন সংক্রান্ত একটি পত্র ইস্যু করেন। এটাকে বলা হয় নিবন্ধনপত্র। নিবন্ধনপত্র পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসায়ের কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এইরূপ দলিল পাওয়ার পরেও কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ না করা পর্যন্ত ব্যবসায়িক কাজ শুরু করতে পারে না। নিবন্ধনপত্র পাওয়ার পূর্বে কোম্পানি শেয়ার বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করতে পারে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমত একটি কোম্পানি যখন কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়, তখনই নিবন্ধন অফিসে কিছু কাগজপত্র বা দলিলাদি আরও কিছু কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হয়। অতঃপর যদি নিবন্ধক সন্তুষ্ট হয়, তাহলে যে পত্র ইস্যু করে সেটাকে বলা হচ্ছে নিবন্ধনপত্র। আর এই নিবন্ধনপত্র পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কাজ শুরু করতে পারে না। সেই জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরুর পূর্বে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এটি ছাড়া কোম্পানি বাজারে শেয়ার বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করতেও পারে না। কার্যারম্ভের অনুমতিপত্রের ধারণা। কোম্পানি আইনের বিধান অনুযায়ী নিবন্ধনপত্র পেলেই, আমরা একটু আগে জেনেছি যে নিবন্ধনপত্র পেলেই ব্যবসা শুরু করতে পারে না পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। সেক্ষেত্রে 1994 সালের কোম্পানি আইনের 150 ধারা অনুযায়ী কোম্পানি সমূহকে রেজিস্টার্ড বা নিবন্ধকের অনুমতিপত্র দেওয়ার পরেই ব্যবসা শুরু করতে পারে। এটাকে বলা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র। অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনের 150 ধারা অনুযায়ী যদি নিবন্ধনপত্র দেওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানিদেরকে আবার আরেকটি অনুমতিপত্র, সেটাকে বলবো কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করে, তাহলেই পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে। আর কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে নিম্নলিখিত দলিলপত্রসমূহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়। একটি হচ্ছে ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এই মর্মে একটি ঘোষণাপত্র, এবং দ্বিতীয়টি হচ্ছে পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ারের মূল্য পরিশোধ করেছেন এই মর্মে একটি ঘোষণাপত্র 1 কপি, এবং বিবরণপত্র বা বিকল্প বিবরণপত্র 1 কপি। এই 3টি বিষয় উপস্থাপন করলে, জমা দিলে নিবন্ধক কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করে থাকে, যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রম শুরু করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের সর্বশেষ যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে ন্যূনতম চাঁদা বা মিনিমাম সাবস্ক্রিপশন কাকে বলে। আমরা জানি একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করার সময় কিছু খরচাদি বা কিছু আনুষঙ্গিক খরচ করতে হয়, যেটি কিনা শুরুতেই কোম্পানির উদ্যোক্তা বা কোম্পানির প্রবর্তকগণ করে থাকেন। তো সেই জন্য কোম্পানি শুরু করার জন্য বা প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য কোম্পানির প্রবর্তকগণ যে ন্যূনতম চাঁদা ধার্য করে, সেটাকে বলা হচ্ছে ন্যূনতম
চাঁদা। ন্যূনতম চাঁদা গ্রহণের কারণসমূহ কি আমরা একটু দেখে নিই। প্রথমত হচ্ছে কোম্পানির প্রাথমিক ব্যয় বা গঠন সংক্রান্ত ব্যয় নির্বাহ। দ্বিতীয়ত কোম্পানির সম্পত্তি ক্রয় বা প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য ঋণ করা হলে তা পরিশোধের জন্য, শেয়ার বিক্রয়ের জন্য দালাল বা অবলেখককে কমিশন প্রদান, এবং ফোর্থ ওয়ান হচ্ছে চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল সংগ্রহ। অর্থাৎ একটি কোম্পানি প্রত্যেক দিন বা দৈনন্দিন কিভাবে কাজ কাজ চালাবে সেই সংক্রান্ত যে মূলধন সেটি সংগ্রহ করা হচ্ছে ন্যূনতম মূলধন ন্যূনতম চাঁদা সংগ্রহের উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির গঠন এবং দলিলপত্র প্রণয়ন অংশে যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা আসার উপযোগী এবং যেগুলো সম্পর্কে তোমাদেরকে স্পষ্ট ধারণা রাখা উচিত সেই বিষয়গুলোকে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করেছ। তো তোমরা আমি আশা করব তোমরা বাসায় ব্যবসা পরিচিতির ৩য় অধ্যায় দলিলপত্র প্রণয়ন অংশ এবং প্রথম অংশ ভালোভাবে পড়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আগ্রহ সহকারে ক্লাস উপভোগ করার জন্য। তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।